আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই যার যার নিজস্ব অবস্থানে আছো এবং সবারই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো এর আগের ক্লাসে তোমাদের সাথে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শেষ করেছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের আজকে তোমাদের সাথে আমি নাগরিক অধিকার নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো চলো আমরা নাগরিক অধিকার নিয়ে আলোচনা শুরু করি। আমরা জানি তোমাদের সাথে যখন আমি ক্লাস প্রথম শুরু করেছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে পৌরনীতি ও সুশাসনকে আমরা বলি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় এজন্য যে পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সুযোগ সুবিধা, তাদের অধিকার এবং কর্তব্য, নাগরিকের দায় দায়িত্ব এসব নিয়ে পৌরনীতি ও সুশাসন আমাদের সাথে আলোচনা করে। তো মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব এবং মানুষ সমাজবদ্ধ জীব হয়ে অবস্থান করার কারণে সমাজের সদস্য হিসেবে সমাজ কর্তৃক যে একজন সদস্য যে সকল সুযোগ সুবিধা ও মর্যাদা অর্জন করে তাকে আমরা বলে থাকি নাগরিকতা। তো পৌরনীতিকে আমরা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আমরা বলে থাকি। পৌরনীতি ও সুশাসন মানুষের সমাজের সদস্য হিসাবে প্রত্যেকটি মানুষের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তাদের যে অধিকার এবং কর্তব্য এই সকল বিষয় নিয়ে আমাদের সাথে পৌরনীতি আলোচনা করে থাকে। তো পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হবার দরুন আমরা দেখে থাকি যে একজন ব্যক্তি যখন একটি রাষ্ট্রে, একটি স্বাধীন এবং একটি সার্বভৌম রাষ্ট্রে যখন জন্মগ্রহণ করে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করবার কারণে একজন ব্যক্তি একটি রাষ্ট্র থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে তাকে আমরা সাধারণভাবে বলে থাকি নাগরিকতা বা সিটিজেনশিপ। তো এই নাগরিকতা ধারণা যখন আমাদের আসবে তখন স্বাভাবিকভাবে এর সাথে সাথে আমাদের যে জিনিসটি আমাদের উঠে আসবে সেটি হচ্ছে গিয়ে একজন নাগরিকের যে সকল অধিকার এবং কর্তব্য যা ওই ব্যক্তি তার সমাজ এবং রাষ্ট্র থেকে পেয়ে থাকে। তো আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি যে নাগরিকের অধিকার। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হবার জন্য বাংলাদেশের সংবিধানের 26 অনুচ্ছেদ থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত তো নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে বর্ণনা করা আছে। এবং একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশের জনসাধারণ এ সকল অধিকার এবং কর্তব্য রাষ্ট্র থেকে তারা ভোগ করে থাকে। তো বাংলাদেশে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রকম সামরিক অভ্যুত্থান ঘটেছিল এবং সে সময় বাংলাদেশের নাগরিক অধিকারগুলো সে সময় তখন বাধাপ্রাপ্ত ছিল, বা আমরা যাকে বলে থাকি যে নাগরিক অধিকার সমূহকে সীমিত করে রাখা হয়েছিল। কিন্তু এছাড়া এর পরবর্তী সময় যখন আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা যখন প্রবর্তন করা হয় তখন এরপর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটি নাগরিক তার নিজ রাষ্ট্র কর্তৃক অধিকার এবং কর্তব্য স্বাধীনভাবে তারা ভোগ এবং পালন করে আসছে। তো এখন আমাদের সাথে যে বিষয়টি আলোচনার বিষয় যে আসলে নাগরিক অধিকার বলতে কাকে বোঝায়। তো নাগরিক অধিকার পৌরনীতি এবং সুশাসনের আলোকে আমরা যেহেতু আমাদের সমাজ থেকে আমরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকি সেই সুযোগ সুবিধাগুলোকে সাধারণভাবে আমরা অধিকার বলে থাকি। তো অধিকার সমূহ সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংবিধান কর্তৃক সেগুলো সমর্থিত। তো অধিকার ব্যতীত আমরা সমাজ জীবনে অস্তিত্ব এবং তার যে ধারা সেটি কখনো কল্পনা করা কখনো যায় না।
তো একজন ব্যক্তি যে সকল সুযোগ সুবিধা এবং যে সকল সুযোগ সুবিধার সাথে যে সকল বিষয় সম্পর্ক রাষ্ট্র এবং সমাজ সম্পর্কিত যে সকল বিষয় সে তার সমাজ থেকে পেয়ে থাকে সেটিকে আমরা সাধারণভাবে অধিকার বলি। তো সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করার জন্য তাদের কিছু পারস্পরিক কিছু দাবি দাবা থাকে, তাদের কিছু চাওয়া পাওয়া থাকে, যেগুলো সমাজের মাধ্যমে যেগুলোর সৃষ্টি হয় এবং যেগুলো আমাদের সমাজবদ্ধ জীবনযাপনের জন্য একান্ত অপরিহার্য। তো যে সকল নাগরিকের যে সকল চাওয়া পাওয়া এবং সুযোগ সুবিধা যেগুলো একজন নাগরিক তার সমাজ থেকে পেয়ে থাকে বা সমাজের কাছে যে চেয়ে থাকে, এবং সেগুলো অবশ্যই রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত অধিকার হতে হবে, সেগুলোকে আমরা বলে থাকি নাগরিক অধিকার। তো এখন এই নাগরিক অধিকার সমূহ যখন একজন নাগরিক সমাজ থেকে যখন লাভ করে, তখন এই নাগরিকতার বা এই অধিকারের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখে থাকি। যেমন অধিকার অবশ্যই সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সমর্থিত অধিকার হতে হবে। সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু অধিকারেরও কিন্তু পরিবর্তন ঘটে। সমাজ যেহেতু নিয়ত পরিবর্তনশীল, তাই একটি সমাজে বসবাসকারী নাগরিকদের তাদের অধিকার সমূহ কিন্তু নিয়ত পরিবর্তনশীল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। এবং অধিকার সমূহের মূল লক্ষ্য কি? সব অধিকারেরই মূল লক্ষ্য হচ্ছে কি সার্বঙ্গীন কল্যাণ সাধন করা বা নাগরিকতার যে বিকাশ সাধন করা। তো অধিকার আসলে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনের জন্য একান্তই ভাবে অপরিহার্য, এবং সেই ব্যক্তি কখনোই সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার ছাড়া কোনো দাবি দেওয়াকে আমরা কখনো নাগরিক অধিকার কখনো বলতে পারি না। তো অধিকার নাগরিক এবং নৈতিক গুণাবলীগুলোকে বিকাশ সাধন করে। অধিকারকে আমরা বলে থাকি সার্বজনীন, সব জায়গায় অধিকারটাকে সমানভাবে প্রয়োগ করা হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে এবং সকল অবস্থানে আমরা দেখে থাকি যে অধিকারের সমান প্রয়োগ করা হয়ে থাকে। অধিকার সমূহ নাগরিক অধিকার সমূহ আসলে নাগরিকদের কিছু বিশেষ সুযোগ সুবিধা, যেগুলো প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রভেদে বিভিন্ন হয়ে থাকে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যে সকল অধিকার আমরা পেয়ে থাকি, ঠিক একইভাবে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, তাদের নাগরিক অধিকারের ধরন ভিন্ন। আবার ঠিক আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, পাকিস্তান, তাদের নাগরিকতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে তাদেরও নাগরিকতার বিষয়ে বিভিন্ন রকমের পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। তো অধিকার সমূহ আসলে কোনো অসীম বা কোনো অবাধ কোনো বিষয় না। কর্তব্য সম্পাদন ব্যতীত কখনো অধিকার ভোগ করা যায় না। তো একজন নাগরিক যখন সমাজ এবং রাষ্ট্র থেকে যখন অধিকার গুলো তখনই ভোগ করবে যখন ওই ব্যক্তি রাষ্ট্রের প্রতি যখন তার কিছু বিশেষ কন্ট্রিবিউশন থাকবে বা রাষ্ট্রের জন্য যখন সে কাজ করবে। প্রত্যেকটি ব্যক্তি রাষ্ট্রের ধনী, গরিব এবং যারা মধ্যবিত্ত, প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব সক্ষমতা এবং যোগ্যতা অনুযায়ী কিন্তু রাষ্ট্রের জন্য কিন্তু কাজ করে থাকে, এবং এই যে কাজ করার ফলে রাষ্ট্রের জন্য কোনো কিছু করা অর্থ হচ্ছে গিয়ে তার নাগরিক কর্তব্য সমূহ কিন্তু সম্পাদন করা, এবং কর্তব্য সম্পাদনের বিনিময়ে কিন্তু একজন ব্যক্তি রাষ্ট্র থেকে অধিকার সমূহ ভোগ করতে পারে স্বাধীন এবং সার্বভৌম ভাবে। এবং নাগরিক অধিকার সমূহ যেহেতু সংবিধান কর্তৃক সমর্থিত, এজন্য কোনো সরকার পরিবর্তনের ফলে বা কোনো সরকার তার নাগরিক অধিকার কখনো হস্তক্ষেপ করতে পারে না। একমাত্র দেশে যদি জরুরি অবস্থা কখনো জারি হয়, সেই সময় নাগরিক অধিকার সমূহ স্থগিত থাকে। আর যদি কোনো কারণে রাষ্ট্রে সামরিক অভ্যুত্থান কখনো ঘটে থাকে, সেই সময় নাগরিক অধিকার সমূহ স্থগিত থাকে। এছাড়া প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ নাগরিক অধিকার সমূহ ভোগ করে থাকে। তো এখন আমরা দেখব এই নাগরিক অধিকারগুলোকে আমরা সাধারণভাবে দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে নৈতিক অধিকার, আরেকটি হচ্ছে আইনগত অধিকার। তো নৈতিক অধিকার বলতে আমরা সে সকল অধিকারকে বুঝি যেগুলো প্রত্যেকটি ব্যক্তির ন্যায়বোধ থেকে আসলে সৃষ্টি হয়। যেমন সমাজের নৈতিকতা বা
ন্যায়বোধ থেকে যে সকল অধিকার সমূহ তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি নৈতিক অধিকার। যেমন দরিদ্রকে সাহায্য করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, পিতামাতাকে দেখাশোনা করা, তাদের ভরণ পোষণের অধিকার, এগুলোকে আমরা নৈতিক অধিকার সমূহ বলে থাকি। তো নৈতিক অধিকার সমূহ ভঙ্গ করলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কখনো শাস্তি দিতে পারে না, বরং আমরা বলি যে ব্যক্তির আসলে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, কিন্তু সেটি কখনো রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিদ্রোহী কোনো ঘটনা না। আবার আমরা যদি এখন দেখি যে আইনগত অধিকার সমূহ কি কি। আইনগত অধিকার বলতে আমরা সাধারণভাবে সে সকল অধিকার সমূহকে বুঝে থাকি যেগুলো আসলে সংবিধান এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সমর্থিত। তো আইনগত অধিকারের পিছনে আছে রাষ্ট্রের সার্বভৌম যে ক্ষমতা, তার একটি অবদান। এছাড়া আইনগত অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি প্রদান করতে পারে। যেমন আমরা কিছু আইনগত অধিকারের কথা বলবো, যেমন হচ্ছে শিক্ষার অধিকার, জীবন ধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, মত প্রকাশের অধিকার, সেগুলোকে আমরা আইনগত অধিকার আমরা বলে থাকি। এখন এই আইনগত অধিকার সমূহকে নিয়ে তোমাদের সাথে এখন আমাদের আলোচনা, সেটি হচ্ছে আইনগত অধিকার সমূহকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং ব্যক্তির অধিকার। এই অধিকার সমূহকে নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব সামাজিক অধিকার কাকে বলে। তো সামাজিক অধিকার যেগুলো আসলে নাগরিকদের একটি সুন্দর সভ্য জীবনযাপনের জন্য যে সকল অধিকার সমূহ আসলে প্রয়োজন এবং দরকার, এবং যেগুলো দ্বারা ব্যক্তিত্বের বিকাশ সাধারণত ঘটে না, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সামাজিক অধিকার। এখন এই সামাজিক অধিকার সমূহকে আমরা বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি, কারণ তোমাদের সাথে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে সংবিধানের 3য় ভাগের 26 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত শুধু নাগরিকদের মৌলিক অধিকার বা নাগরিক অধিকার সমূহ নিয়েই কিন্তু আলোচনা করা আছে। তো এখন আমরা জানবো যে আসলে সামাজিক অধিকার সমূহ কি কি। যেমন হচ্ছে কি আমরা দেখি যে জীবন ধারণের অধিকার, ব্যক্তির বাক স্বাধীনতার অধিকার, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রে জন্মগ্রহণ করে তার নিজস্ব রীতিতে জীবন ধারণ করার অধিকার আছে, এবং যার মতামত প্রকাশ করা, যদি সেটি রাষ্ট্রদ্রোহী কোনো মতামত না হয়ে থাকে, এবং যদি সেটি কোনো উস্কানিমূলক কোনো মতামত না হয়ে থাকে, তবে প্রত্যেকটি ব্যক্তির রাষ্ট্রে বসবাস করে তার নিজস্ব মতামত প্রকাশ করার মতো অধিকার আছে, সভা সমিতি করার অধিকার আছে। প্রত্যেকটি নাগরিক শান্তিপূর্ণ ভাবে এবং কোনো বেআইনি পদ্ধতি ব্যতীত রাষ্ট্রের তাদের সভা সমিতি করার যে অধিকার, সেটি আমাদের রাষ্ট্র দিয়ে থাকে। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আর প্রত্যেকটি নাগরিকের আছে, কারণ স্বাধীনভাবে চলাফেরা করা বলতে এখানে এটি বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি রাষ্ট্রে তার যে চলাচল, সে রাষ্ট্রের যে কোনো জায়গায় সে অবস্থান করতে পারে, যে কোনো জায়গায় সে চলাচল করতে পারে, যদি না তার চলাচলে অন্য কারোর বা অন্য কোনো বিশেষ কোনো অস্থিতিশীল পরিবেশ কোনো রাষ্ট্রে যদি কখনো তৈরি না হয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে সংবাদপত্রের যে স্বাধীনতা, প্রত্যেকটি সংবাদপত্র স্বাধীন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শনের যে অধিকার, সেটি তারা করে থাকে। এছাড়া আমরা দেখি হচ্ছে যে আইনের চোখে সমান অধিকার, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান সুযোগ সুবিধার আশ্রয় লাভের অধিকারী। এছাড়া আমরা প্রত্যেকটি নাগরিকের সম্পত্তির অধিকার আছে, ধর্মের অধিকার আছে, যার যা নিজস্ব সম্পত্তি ভোগের এবং যার যা নিজস্ব যে ধর্ম পালন করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে। এছাড়া আমরা দেখি যে বিভিন্ন রকমের অর্থনৈতিক ক্ষেত্রে অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার। কারোর যদি কোনো অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়, তো সেক্ষেত্রে তাদের সুবিচার লাভের অধিকারও আছে। তো এখন আমরা দেখব যে এর পরবর্তী যে আরেকটি ভাগ, অর্থনৈতিক অধিকার সমূহ কাকে বলে। তো যে অধিকার ব্যক্তির
অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি লাভ করার মাধ্যমে অর্থনৈতিক যে একটি জীবনযাপন সেটিকে আরো সুন্দরভাবে নিশ্চিত করতে সাহায্য করে, সেটিকে আমরা বলে থাকি অর্থনৈতিক অধিকার। যেমন কর্মের অধিকার, প্রত্যেকটি নাগরিকের তার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে রাষ্ট্রের কর্ম নির্বাচনের অধিকার আছে। ন্যায্য মজুরি গ্রহণ করার অধিকার, কোনো নাগরিক তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যদি সে ন্যায্য মজুরি রাষ্ট্র থেকে পেতে সে বঞ্চিত হয়ে থাকে তাহলে তার অবশ্যই এই বিষয়ে বিচার লাভ করার অধিকার আছে। এছাড়া বিশ্রাম এবং অবকাশ লাভের অধিকার, প্রত্যেকটি নাগরিক যারা তার নিজ নিজ কর্মে যারা নিয়োজিত, প্রত্যেকটি নাগরিকের তাদের নিজস্ব যে একটি সাপ্তাহিক ছুটি বা তাদের যে বিশ্রাম ভোগের অধিকার প্রত্যেকটি নাগরিক পেয়ে থাকে। কারণ আমরা জানি যে নাগরিক জীবন যতই সচল হোক না কেন অবশ্যই প্রত্যেকটি নাগরিকের কিছু কিন্তু তাদেরও কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে। কারণ বিশ্রাম না হলে কিন্তু তাদের যে কর্মচাঞ্চল্য কিন্তু কখনো বেড়ে ওঠে না। এছাড়া বিভিন্ন শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার আছে। প্রত্যেকটি নাগরিকের যার নিজস্ব যে বিভিন্ন ইউনিয়ন করার অধিকার আছে এবং সেটি অবশ্যই যদি শান্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটি তারা তখন তারা করতে পারবে। এছাড়া আমরা দেখি যে বৃদ্ধ এবং অর্থনৈতিক বৃদ্ধ এবং অক্ষম অবস্থার ব্যক্তির যে অর্থনৈতিক নিরাপত্তা, রাষ্ট্রে যারা বৃদ্ধ বা কর্মক্ষম বা যারা কাজ করতে পারে না শারীরিকভাবে যাদের সমস্যা জর্জরিত, তো এই সকল ব্যক্তি রাষ্ট্র থেকে চাইলে তারা রাষ্ট্রের নিকট থেকে তারা সাহায্য বা বিভিন্ন রকমের ভাতা লাভ করার অধিকার তারা পেয়ে থাকে। এখন আমরা দেখব যে রাজনৈতিক অধিকার সমূহ কি কি। রাজনৈতিক অধিকার সমূহ রাষ্ট্রের নাগরিকদের যখন রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমে যে সকল অধিকার তারা রাষ্ট্র থেকে পেয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি যে রাজনৈতিক অধিকার। তো এই রাজনৈতিক অধিকার সমূহ হচ্ছে গিয়ে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। প্রত্যেকটি নাগরিক তাদের নিজস্ব অবস্থানে থেকে স্বাধীনভাবে বসবাস করবে এবং এক্ষেত্রে কেউ তাদেরকে কোনো বল প্রয়োগ বা চাপ প্রকাশ করতে কখনো পারবে না। প্রত্যেকটি নাগরিকের নির্বাচন করার অধিকার আছে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত প্রত্যেকটি নাগরিকের যেমন নির্বাচন করার অধিকার আছে, নির্বাচিত হবার অধিকার আছে, ভোট দেবার অধিকার আছে, নির্বাচনে প্রার্থী হবারও তাদের ঠিক সমান অধিকার আছে। প্রত্যেকটি নাগরিকের আবেদন করার অধিকার আছে। যে সকল নাগরিক তার অভাব, অভিযোগ, চাওয়া পাওয়া ইত্যাদি লিখিত আকারে রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তাদের নিকট পেশ করার মতো অধিকার আছে। এছাড়া সরকারি চাকরি লাভের অধিকার আছে। আমরা জানি যে যার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী সে রাষ্ট্র থেকে তার নিজস্ব যে সকল চাওয়া পাওয়া বা যে সকল বিষয়ে সে দক্ষ, সেই তার দক্ষতা অনুযায়ী কর্ম লাভ করার অধিকার প্রত্যেকটি নাগরিক পেয়ে থাকে। বিদেশে অবস্থানকালে নিরাপত্তার অধিকার, যে একজন নাগরিক যে রাষ্ট্রেই অবস্থান করুক না কেন সে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তার নিজ রাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে সে তার সমস্যা থেকে সে উত্তরণ ঘটানোর অধিকার রাখে। এছাড়া আমরা দেখি যে আমাদের সাংস্কৃতিক অধিকার আছে। সংস্কৃতি বলতে আমরা বুঝে থাকি যে নাগরিকের আসলে আত্মপরিচয়ের বহন। তো সংস্কৃতির মাধ্যম হচ্ছে নাগরিক তার নিজস্ব ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া বা বিভিন্ন আঙ্গিকে যেটি নাকি সরকারের কাছে বা রাষ্ট্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একে অপরের মাধ্যমে তারা প্রকাশ করে থাকে। তো নাগরিকের ব্যক্তি সত্তা এবং তাদের যে জাতীয় সত্তার উন্নত বিকাশ লাভের জন্য অবশ্যই প্রত্যেকটি নাগরিককে স্বাধীন এবং সার্বভৌমভাবে তাদের সংস্কৃতির চর্চা তাদেরকে করতে দিতে হবে। এছাড়া আমরা দেখি যে ধর্মীয় অধিকার বলতে আমরা বুঝে থাকি যে প্রত্যেকটি নাগরিককে তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী এবং তাদের নিজস্ব যার নিজস্ব ধর্মকর্ম, আচার অনুষ্ঠান পালন এবং ধর্মীয় যে সকল মতামত তারা প্রকাশ করতে পারবে। নাগরিকদের ধর্মীয় অধিকার
সরকারের রাষ্ট্রের কখনো হস্তক্ষেপ করা কখনো উচিত নয়, বরং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ধর্ম ও বিষয় ধর্মের কাউকে তাদের নিজ ধর্ম তাদের ইচ্ছার বিরুদ্ধে কখনো চাপিয়ে দেওয়া যাবে না, বা অন্য ধর্মাবলম্বীকে কখনো তাদের ধর্ম নিয়ে তাদের কোন রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। এই জন্যই আমাদের বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করেছে। যদিও বাংলাদেশের প্রধান যেটি ধর্ম সেটি হলো ইসলাম, কিন্তু তারপরে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার নীতিতে তারা বিশ্বাসী এবং এটি সংবিধান কর্তৃক স্বীকৃত। এরপর আমরা দেখব হলো ব্যক্তির অধিকার। ব্যক্তির অধিকার বলতে প্রত্যেকটি নাগরিকের কিছু একান্ত সুযোগ সুবিধার কথা বলা রয়েছে, যেমন ব্যক্তি স্বাধীনতার কথা, চলাফেরার কথা, পরিবার গঠনের অধিকার, খ্যাতি লাভের অধিকার ইত্যাদি। তো ব্যক্তির অধিকার ব্যতীত নাগরিক তার নিজ সত্তাকে কখনো বিকশিত করতে পারে না, এবং নিজ সত্তাকে বিকশিত করতে চাইলে অবশ্যই ব্যক্তির তার নিজস্ব ব্যক্তিক অধিকার, কারণ একজন ব্যক্তি যখন তার নিজস্ব ব্যক্তিক অধিকারগুলো যখন সে স্বাধীনভাবে যখন সে পালন করতে পারবে, তখনই কিন্তু সে রাষ্ট্রের অন্যান্য অধিকারগুলো সুন্দরভাবে সে কিন্তু পালন করতে পারবে। এজন্যই তাকে অবশ্যই ব্যক্তির অধিকারগুলোকে পালন করতে দেওয়া উচিত। তো এখন আমাদের দেখব যে অধিকারের রক্ষা কবচ সমূহ কি কি। সেফগার্ড অফ রাইটস। তো বর্তমান বিশ্বে প্রত্যেকটি নাগরিকের ব্যক্তিস্বতা বিকাশ করা এবং সুসভ্য জীবনযাপন করার জন্য নাগরিকের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকারগুলোকে আসলে সংরক্ষণ করতে হবে। তো গণতান্ত্রিক অধিকারগুলো এই যে সংরক্ষণের যে ব্যবস্থা বা সংরক্ষণের যে সকল শর্ত, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে অধিকারের রক্ষা কবচ। তো এই রক্ষা কবচের মাধ্যমে আমরা অধিকার সমূহকে সংরক্ষণ করতে পারি। এখন এই রক্ষা কবচ সমূহকে আমরা সাধারণভাবে এই সকল ভিত্তিতে আমরা দেখে থাকি, যেমন হচ্ছে গিয়ে আইন হচ্ছে গিয়ে অধিকারের প্রধান রক্ষা কবচ, কারণ আইন আছে, আইনের যথার্থ এবং সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে কিন্তু ব্যক্তি তার নাগরিক মৌলিক অধিকার সমূহ কিন্তু সে বিকাশ লাভ করতে পারে, বা নাগরিক অধিকার সমূহ কিন্তু বিকশিত হয়। ব্যক্তির যদি রাষ্ট্র থেকে আইনগুলো যদি যথাযথভাবে বা সুষ্ঠুভাবে যদি প্রয়োগ করা না হতো, তো তাহলে কিন্তু ব্যক্তি তার নাগরিক অধিকার সমূহ কিন্তু কখনো ভোগ করতে পারতো না। আইন আছে বলেই যেমন আমাদের স্বাধীনতা আমরা ভোগ করতে পারি, ঠিক একইভাবে আইন আছে বলেই কিন্তু আমাদের নাগরিক অধিকার সমূহ কিন্তু আমরা স্বাধীনভাবে কিন্তু পালন করতে পারি বা আমরা ভোগ করতে পারি। এরপর আমরা দেখব যে গণতন্ত্রকে কেন অধিকারের রক্ষা কবচ বলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনসাধারণ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু নাগরিকরা তাদের অধিকার সমূহ কিন্তু সংরক্ষণ করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র ও যদি সঠিকভাবে যদি প্রয়োগ করা না হয় বা গণতন্ত্রের যদি সঠিক চর্চা না হয়, তাহলে কিন্তু নাগরিকের মৌলিক অধিকার সমূহ বা অধিকার সমূহ কিন্তু যথাযথভাবে পালন করা কখনো সম্ভবপর হয়ে উঠবে না। এজন্য গণতন্ত্রের বা ডেমোক্রেসি যখনই রাষ্ট্রের সঠিক চর্চা হবে, তখনই কিন্তু সাধারণত অধিকার সমূহ তারা রাষ্ট্র থেকে পেয়ে থাকবে। কারণ আমি তোমাদের সাথে ক্লাসের শুরুতে বলেছিলাম যে একমাত্র মৌলিক অধিকার সমূহ স্থগিত থাকবে যদি রাষ্ট্রে কোনো জরুরি অবস্থা রাষ্ট্রপতি কর্তৃক জারি করা হয়। এছাড়া যদি রাষ্ট্রে কখনো সামরিক শাসন হঠাৎ করে জারি হয় তখনই মৌলিক অধিকার সমূহ স্থগিত থাকবে। এবং এই পদ্ধতিটি হচ্ছে সামরিক শাসন জারির যে পদ্ধতি, এটি হচ্ছে পুরোপুরিভাবে এটি একটি অগণতান্ত্রিক পদ্ধতি। এজন্য গণতান্ত্রিক পদ্ধতি যতদিন পর্যন্ত রাষ্ট্রে কার্যকর থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু নাগরিকগণ রাষ্ট্রের মৌলিক অধিকার সমূহ বা অধিকার সমূহ কিন্তু যথাযথভাবে তারা পেয়ে থাকবে। এবং এটি প্রত্যেকটি নাগরিকের একটি রাষ্ট্রের নাগরিক হবার দরুন রাষ্ট্র থেকে তাদের এটি একটি অবশ্য পালনীয় বা অবশ্য এটি একটি বিশেষ আমরা বলতে পারি সুবিধা। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটানো। যে বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ২৬ থেকে ৪৪ নং অনুচ্ছেদে সংবিধানের
মৌলিক অধিকার সমূহ সন্নিবেশিত করা হয়েছে। মৌলিক অধিকার সমূহ সন্নিবেশিত হবার জন্য যেটি হয় সেটি হচ্ছে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকগণ তাদের যে সকল অধিকার সমূহ যারা রাষ্ট্র থেকে পেয়ে থাকবে সেই বিষয় সমূহ সম্পর্কে তারা অবগত হয় এবং নাগরিক তার অধিকার সমূহ সঠিকভাবে ভোগ করছে কিনা এবং কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়সমূহ সম্পর্কে কিন্তু রাষ্ট্রের সকল নাগরিক কিন্তু অবগত থাকে। এজন্য সরকার বা যারা প্রশাসন পরিচালনার কাজে যারা নিয়োজিত তারা চাইলেও কোনোদিন কিন্তু নাগরিক অধিকার সমূহ হস্তক্ষেপ করতে পারে না। এজন্য কারণ প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিক তার নিজ নিজ অধিকার সম্পর্কে অবগত। এজন্য সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ করা অধিকার সমূহকে আরো বেশি কার্যকর হতে কিন্তু সহায়তা করে। এছাড়া এরপরে আমরা দেখব হচ্ছে আইনের অনুশাসন। নাগরিক অধিকার সমূহকে নিশ্চিত করতে হলে বা অধিকার সমূহকে যথাযথভাবে রাষ্ট্রের সকল জনসাধারণের জন্য সঠিকভাবে প্রয়োগ করতে হলে রাষ্ট্রের আইনের অনুশাসন থাকতে হবে। আইনের অনুশাসন বলতে বোঝানো হচ্ছে আইনের চোখে ধনী দরিদ্র বর্ণ গোত্র নির্বিশেষে সকলের জন্য আইনের সঠিক এবং সমান প্রয়োগ থাকতে হবে। কারোর প্রতি কাউকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। রাষ্ট্রের সকল নাগরিককে একই গণ্ডিতে মেপে রাষ্ট্রীয় আইনের যে ভারসাম্য সেই ভারসাম্যটা বিরাজ করতে হবে। এরপরে আমরা দেখব যে অধিকারের রক্ষা কবচ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা। বিচারকরা যদি রাষ্ট্রের বিচার কার্য সঠিকভাবে তারা যদি পালন করতে না পারে বা বিচার কার্য যদি পালন করতে গেলে আদালতে বিচারকদের কোনো বিশেষ চাপের সম্মুখীন হয় তাহলে কিন্তু রাষ্ট্রের আইনের যে অনুশাসন সেটি কিন্তু সঠিকভাবে কখনো প্রয়োগ করা কখনো সম্ভব হবে না। বিচারকরা কোনো রকম ভয় ভীতি বা তাদেরকে কোনো চাপের মুখে না রেখে তারা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে তাহলে আমরা বলবো যে রাষ্ট্রে আসলে বিচার বিভাগের স্বাধীনতা বিরাজ করছে এবং বিচার কার্য পরিচালনা করার সময় যদি প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকে বিচার বিভাগ যদি পুরোপুরিভাবে স্বাধীন হয় বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং বিচার কার্য সম্পাদন এই সকল ক্ষেত্রে যদি প্রশাসন বা নির্বাহী বিভাগ কোনো রকম হস্তক্ষেপ না করে তাহলে আমরা বলবো যে বিচার বিভাগের স্বাধীনতা বিরাজ করছে এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকার জন্যই কিন্তু রাষ্ট্রের নাগরিকগণ বিচার কার্য সঠিকভাবে তারা পেয়ে থাকে এবং তারা কিন্তু রাষ্ট্রের তারা অধিকার সমূহ সুষ্ঠুভাবে তারা ভোগ করে থাকে। এরপরে জনগণের সজাগ দৃষ্টি, যেটি নাকি অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে যে আমরা রাষ্ট্রে যতই নাগরিকদের মৌলিক অধিকার বা নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করি না কেন, যদি রাষ্ট্রের নাগরিকগণ তাদের নিজ নিজ অধিকার এবং দায়িত্ব সম্পর্কে যদি সচেতন না থাকে, নিজেদের অধিকার সম্পর্কে সজাগ না থাকে বা তাদের অধিকার সমূহ ও রাষ্ট্র থেকে তারা ঠিক মতো পাচ্ছে কিনা সেই বিষয়ে যদি তাদের আগ্রহ কম থাকে তাহলে কিন্তু সরকারের একার পক্ষে কিন্তু এই বিষয়টি দেখভাল করা কখনো সম্ভব না। এজন্য অধ্যাপক লাস্কি আমাদের বলেছিলেন যে জনগণের সার্বিক যে সজাগ দৃষ্টি সেটি স্বাধীনতা বা অধিকারের একটি সতর্ক প্রহরী হিসেবে কাজ করে। জনগণ যত সজাগ থাকবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বসবাসকারী নাগরিকরা তাদের নিজ নিজ অধিকার সম্পর্কে যত সজাগ দৃষ্টি রাখবে, সরকার তত সচেতন হবে এবং সাথে সাথে মৌলিক অধিকার সমূহ বা নাগরিক অধিকার সমূহ কিন্তু সরকার আরো যথাযথভাবে সকল নাগরিককে প্রয়োগ করার কিন্তু চেষ্টা করবে। তো এজন্য জনগণের সজাগ দৃষ্টি, জনগণের আন্তরিকতা নাগরিক মৌলিক অধিকার সমূহ ভোগ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে রাখবে, কারণ একটি সচেতন নাগরিকই পারে একটি সুন্দর এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। তো সচেতনতার কোনো বিকল্প নেই। এজন্য সরকারের একার পক্ষে যেহেতু রাষ্ট্র পরিচালনা করা কখনো সম্ভবপর হয়ে ওঠে না যদি নাগরিকদের আন্তরিকতা এবং তাদের দায়িত্ববোধ না থাকে। এজন্য নাগরিককে তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সবসময় একটি সজাগ দৃষ্টি থাকতে হবে। তাহলেই আমরা বলতে পারি যে তাহলে সরকারও সচেতন হবে এবং সরকার তার মৌলিক অধিকার সকল নাগরিকের জন্য সমভাবে প্রয়োগ করবে। তো আজকে তোমাদের সাথে আমি নাগরিক অধিকারের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং অধিকার সমূহ কিভাবে
রক্ষা করা যায় সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।